শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠাবে না ভারত, কিন্তু কেন? কি বলছে দেশটির সংবাদ মাধ্যমগুলো? হিজাবের পর এবার হোয়াটসঅ্যাপ প্লে স্টোরের উপর নিষেধাজ্ঞা তুলল ইরান। তারা কি সৌদির পথেই হাঁটছে? দক্ষিণ কোরিয়ার ইতিহাসে সবচেয়ে বড় বিমান দুর্ঘটনায় বহু হতাহত। ইঞ্জিনে পাখির আঘাতে কি বিধ্বস্তের কারণ? আসসালামু আলাইকুম, দেখছিলেন বাংলা ভিশন ওয়ার্ল্ড নিউজ হেডলাইন। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের অনুরোধ সত্ত্বেও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠাতে চায় না ভারত, কারণ নিজেদের ঘনিষ্ঠ মিত্রকে বিসর্জন দিতে চায় না দিল্লি। এমন দাবি করেছে খোদ ভারতের সংবাদপত্র দ্য ইকোনমিক টাইমস। মোদী সরকারের উচ্চ পর্যায়ের সূত্রের বরাত দিয়ে তারা জানিয়েছে, ভারতের স্বার্থে সবসময় নিরাপদ প্রহরীর মতো ছিলেন শেখ হাসিনা। তাই শুরু থেকেই সাবেক এই প্রধানমন্ত্রীকে রক্ষায় বিভিন্ন কৌশল নিয়ে আসছে তারা। বিশ্লেষকরা বলছেন, দীর্ঘদিনের মিত্র শেখ হাসিনাকে বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশে পাঠালে তা তার জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে। আর এমন ধারণা থেকেই ভারত তাকে ফিরিয়ে না দেওয়ার সিদ্ধান্ত নিতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। শহীদ আরাফাতের ডেস্ক রিপোর্টে বিস্তারিত। সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠাবে না ভারত। এবার খোদ ভারতীয় গণমাধ্যম এমন দাবি করেছে। দেশটির সংবাদ মাধ্যম দ্য ইকোনমিক টাইমস বলছে, নিজেদের স্বার্থে ঘনিষ্ঠ মিত্র হাসিনাকে বিসর্জন দিতে চায় না দিল্লি। গেল 23 ডিসেম্বর হাসিনাকে ফেরত চেয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে চিঠি দেয় বাংলাদেশের দিল্লি দূতাবাস। তবে বিষয়টিকে খুব বেশি গুরুত্ব দেয়নি ভারত। কি এমন স্বার্থে ভারত হাসিনাকে ফেরত দিতে চায় না? একে তো ভারতের সবচেয়ে কাছের বন্ধু শেখ হাসিনা। গেল 16 বছর ক্ষমতায় থাকা অবস্থায় দিল্লির যে কোনো প্রয়োজনে নিকট আত্মীয়ের মতো পাশে ছিলেন তিনি। ভারত নানা ইস্যুতে সমঝোতায় না এলেও হাসিনা কখনো বন্ধুর থেকে মুখ ফিরিয়ে নেননি। গেল 5 আগস্ট বাংলাদেশে ছাত্র জনতার গণঅভ্যুত্থানে শেখ হাসিনা ভারত পালিয়ে যায়। এরপর অন্তর্বর্তী সরকার ক্ষমতায় এলে ভারত বিষয়টিকে সাদরে গ্রহণ করতে পারেনি। গেল কয়েক মাসে ভারতীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদন তার বড় প্রমাণ। তাই শেখ হাসিনাকে রক্ষায় ভারতের আগ্রহটা আরও বেড়ে যায়। নিজেদের স্বার্থে হাসিনাকে বিসর্জন দিতে আপত্তি ভারতের। ভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদন বলছে, ভূরাজনৈতিক কারণে ভারত হাসিনাকে ফেরত দিতে চায় না। ভারত তার বন্ধুদের প্রতি বিশ্বাসের জায়গা নষ্ট করতে চায় না। আওয়ামী লীগ প্রধানকে ঢাকায় ফেরত দিলে বিষয়টি দিল্লির প্রতিবেশী মিত্ররা ভুলভাবে ব্যাখ্যা করতে পারে। ফলে প্রতিবেশী মিত্রদের সাথে ভারতের একটি দূরত্ব তৈরি হওয়ার সম্ভাবনা থেকেই যায়। তাই দিল্লি খুব সহজে প্রত্যর্পণের দিকে ঝুঁকছে না। বিশ্লেষকরা মনে করছেন, ভারত হাসিনাকে ফেরত পাঠাতে বিলম্ব করবে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকার হাসিনাকে ফেরত পেতে কতটা চাপাচাপি বা আগ্রহ দেখায় সেটি পর্যবেক্ষণ করবে ভারত। যদিও শেষ পর্যন্ত দিল্লি ভূরাজনৈতিক ও নিজস্ব স্বার্থের হিসেব কষে হাসিনাকে ফেরত পাঠাতেও পারে, নাও পারে। শহীদ আরাফাত, বাংলা ভিশন নিউজ ডেস্ক। বিতর্কিত হিজাব আইন প্রত্যাহারের সপ্তাহ না ঘুরতেই এবার হোয়াটসঅ্যাপ এবং গুগল প্লে স্টোরের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে ইসলামিক প্রজাতন্ত্রের দেশ ইরান। একে বেশ ইতিবাচক বলে মনে করছেন আন্তর্জাতিক বিভিন্ন মহল। তবে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সংস্কারধর্মী এসব পদক্ষেপে কেন সায় দিচ্ছেন দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি, তা নিয়ে রয়েছে ধোঁয়াশা। প্রশ্ন উঠেছে, মধ্যপ্রাচ্যের চলমান সংকটময় পরিস্থিতিতে কোন পথে হাঁটছে ইরান? হাফিজুল ইসলামের ডেস্ক রিপোর্টে বিস্তারিত। হিজাব নিয়ে একটি আইন স্থগিত করার পর এবার হোয়াটসঅ্যাপ ও প্লে স্টোরের উপর থেকে নিষেধাজ্ঞা উঠিয়ে নিয়েছে মুসলিম রাষ্ট্র ইরান। দেশটিতে সরকার বিরোধী বিক্ষোভে ইন্ধন যোগানোর অভিযোগে নানা সময়ে ব্যান করা হয় হোয়াটসঅ্যাপ, প্লে স্টোর সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম। 24 ডিসেম্বর মঙ্গলবার রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, ইন্টারনেট ব্যবহারে বিধিনিষেধ কমিয়ে আনতে চায় সরকার। এসব পদক্ষেপের জেরে প্রশ্ন উঠেছে, আসলেই কি সংস্কারের পথে হাঁটছে ইরান? দেশটির ক্ষমতার বলয়ে ক্রমেই হ্রাস পাচ্ছে সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনির প্রভাব। গত কয়েক দশক ধরে নারীদের পোশাক নিয়ে বরাবরই কঠোর অবস্থানে থেকেছে ইরান। খামেনির অনুমতি ছাড়া নারীদের বাধ্যতামূলক হিজাব কিংবা ইন্টারনেটের উপর নিষেধাজ্ঞা শিথিল প্রায় অসম্ভব। সেক্ষেত্রে সাম্প্রতিক সময়ে হিজাব সম্পর্কিত বিতর্কিত আইন প্রত্যাহার ও পশ্চিমাদের মালিকানাধীন অ্যাপস ব্যবহারে ব্যান সরানোর বিষয়টি উস্কে দিচ্ছে নানামুখী আলাপ। বিশ্লেষকদের অনেকের ধারণা, এর মধ্য দিয়ে নিজের সংস্কারপন্থী মনোভাব তুলে ধরতে চাইছেন ইরানের বর্তমান প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তবে তার সমালোচকরা মনে করছেন, সংস্কারধর্মী মনে হলেও মূলত খামেনির নির্দেশেই চলছে এমন কার্যক্রম।
আমেরিকান সংস্থা ফ্রিডম হাউসের তথ্য অনুসারে চীন ও মায়ানমারের পর ইন্টারনেট ব্যবহারে বিশ্বের সবচেয়ে কঠোর সরকারি নিয়ন্ত্রণের দেশ ইরান। ইসলামিক প্রজাতন্ত্রটিতে ফেসবুক, টুইটার, ইউটিউবের মতো যুক্তরাষ্ট্রভিত্তিক বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম চালানো সম্পূর্ণ নিষেধ। তবে নিষেধাজ্ঞা থাকলেও ভিপিএনের সাহায্যে এসব প্ল্যাটফর্ম ব্যবহার করেন লাখো মানুষ। অন্তর্জালে রাষ্ট্রীয় খবরদারি ও কড়াকড়ির কারণে আন্তর্জাতিক অঙ্গনে ইরানের রয়েছে ব্যাপক সমালোচনা। ইরানি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রী জানিয়েছেন, ইন্টারনেটের উপর নিয়ন্ত্রণ দূর করার প্রথম পদক্ষেপ হিসাবে তুলে নেওয়া হয়েছে এসব অ্যাপসের নিষেধাজ্ঞা। এর জেরে মনে করা হচ্ছে ভবিষ্যতে আরও সংস্কারমুখী হতে পারে দেশটির সরকার। ইন্টারনেটের উপর সরকারি নিয়ন্ত্রণ শিথিল হোক, বহুদিন থেকেই এমন দাবি করে আসছে ইরানের সাধারণ জনগণ। ব্যান করে দেয়া অ্যাপসগুলো খুলে দিলে আগের চেয়ে সহজ হবে বহির্বিশ্বের সাথে যোগাযোগ। সাধারণ মানুষ চায় এসব নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেওয়া হোক। এই পদক্ষেপ অবশ্যই কার্যকর করা উচিত। শুধুমাত্র হোয়াটসঅ্যাপ, প্লে স্টোরই না, অন্যান্য অ্যাপ্লিকেশনগুলোর উপর থেকেও ব্যান তুলে নেওয়া দরকার। মানুষ যেন দেশের ভেতরে এবং বহির্বিশ্বের সাথে অবাধে যোগাযোগ করতে পারে। ইনস্টাগ্রামের মতো একটি প্ল্যাটফর্মের মাধ্যমে অনেকেই অনলাইনে দোকান চালায়, তাদের বেচাকেনাও অনলাইনেই হয়। যদি ইনস্টাগ্রামের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয় তাহলে এসব লোকজনের অনেক উপকার হবে। বেশ আনন্দ নিয়েই আমি বলতে চাই, এটি খুব ভালো খবর। কিন্তু হোয়াটসঅ্যাপ এখন তেমন একটা ব্যবহার করা হয় না। আমি মনে করি এর চেয়ে ইনস্টাগ্রাম এবং টেলিগ্রাম খুলে দেওয়া যেত। ভালো ও বড় নেটওয়ার্কের কারণে এগুলো হোয়াটসঅ্যাপের চেয়ে ভালো। ইরানে 2022 সালে পুলিশি হেফাজতে মাহসা আমিনির মৃত্যুর পর থেকে হিজাব ও নারীদের পোশাক দেশটিতে উত্তেজনার বড় একটি ইস্যু। অন্যদিকে সরকার বিরোধী বিভিন্ন আন্দোলনে যোগাযোগের মাধ্যম হওয়ায় নীতি পুলিশের রোষানলে পড়েছে বিভিন্ন সোশ্যাল মিডিয়া। সাম্প্রতিক সময়ে সরকারের নেয়া সংস্কারধর্মী বিভিন্ন পদক্ষেপের পেছনে রয়েছে প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের হাত। আয়াতুল্লাহ খামেনির অনুগত হয়েও কেন এমন সিদ্ধান্ত নিচ্ছেন তিনি, সেটা এখনও পরিষ্কার না। তবে খুব একটা আশাবাদী নন অনেক ইরানি। তাদের ধারণা, গত 3 দশকের বেশি সময় ধরে খামেনির গড়া ইরানে সহসাই আসছে না আমূল কোনো পরিবর্তন। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন। কাজাখস্তানে আজারবাইজানের এয়ারলাইন্সের যাত্রীবাহী বিমান দুর্ঘটনার 1 সপ্তাহ না যেতেই আবারও একই ধরনের মর্মান্তিক ঘটনা ঘটল দক্ষিণ কোরিয়ায়। এবার 181 জন আরোহী সহ বিমান বিধ্বস্ত হয়েছে। এ পর্যন্ত 176 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। কি কারণে ঘটল দেশটির ইতিহাসে সবচেয়ে বড় এই বিমান দুর্ঘটনা? বিস্তারিত মেহরাব হোসাইন খানের ডেস্ক রিপোর্টে। মাত্র 4 দিনের মাথায় আবারও যাত্রীবাহী বিমান দুর্ঘটনা। ঘটনাস্থল দক্ষিণ কোরিয়ার জিওলা প্রদেশের মুয়ান ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। এবারও বিমান বিধ্বস্তের গা শিউরে ওঠা মুহূর্তের ছবি ধরা পড়েছে ক্যামেরায়, যেমনটি গত 25 ডিসেম্বর ধরা পড়েছিল আজারবাইজানের বিমান বিধ্বস্তের আগ মুহূর্তে। দক্ষিণ কোরিয়ার রানওয়েতে বিমানটি ঠিকঠাক পৌঁছালেও সামনের চাকা না খোলায় রানওয়ের সীমানা বেষ্টনীতে গিয়ে সজোরে ধাক্কা খেয়ে চূর্ণ বিচূর্ণ হয়ে আগুন ধরে যায়। স্থানীয় সময় রবিবার সকাল 9টার দিকে দুর্ঘটনার পরপরই আগুন নেভাতে আর উদ্ধার তৎপরতায় যোগ দেয় ফায়ার সার্ভিসের 32টি ইউনিট আর হেলিকপ্টার। অলৌকিকভাবে জীবিত উদ্ধার করা হয় 2 জনকে। বিমানের শেষ প্রান্ত থেকে উদ্ধার করা 2 জনই বিমানের ক্রু। শুরুর 1 ঘন্টায় উদ্ধার করা হয় অন্তত 120টি মৃতদেহ। জিজু এয়ারের বোয়িং 737-800 মডেলের বিমানটি 175 জন যাত্রী আর 6 জন ক্রু সহ থাইল্যান্ডের ব্যাংকক থেকে ফিরছিল। আরোহীদের মধ্যে 173 জন দক্ষিণ কোরিয়ার আর 2 জন থাইল্যান্ডের। দুর্ঘটনার জন্য মাথা নত করে ক্ষমা চেয়েছেন জিজু এয়ারের কর্মকর্তারা। দুঃখ প্রকাশ করে হতাহতের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে বিমানটির নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং। প্রাথমিক পর্যবেক্ষণের ভিত্তিতে ফায়ার সার্ভিস জানিয়েছে বিমানের ল্যান্ডিং গিয়ারে পাখি আটকে যাওয়ায় সামনের চাকা খোলেনি। হতাহতদের পরিবারের প্রতি সমবেদনা আর ক্ষমা চেয়ে দ্রুততম সময়ে সুষ্ঠু তদন্তের আশ্বাস দিয়েছেন দক্ষিণ কোরিয়ার যোগাযোগ মন্ত্রী।
দক্ষিণ কোরিয়ায় এ যাবৎকালে সবচেয়ে ভয়াবহ আর প্রাণঘাতী বিমান দুর্ঘটনা এটি। 2005 সালে প্রতিষ্ঠিত বিমান পরিবহন সংস্থা জিজু এয়ার কম খরচে বিমান ভ্রমণের জন্য পরিচিত। এবারই বড় প্রাণঘাতী দুর্ঘটনার কবলে পড়ল জিজু এয়ার। 2002 সালের 15 এপ্রিল দক্ষিণ কোরিয়ার বুসান বিমানবন্দরে চায়না এয়ারের বিমান দুর্ঘটনায় নিহত হয়েছিল অন্তত 129 জন। মেহরাব হুসাইন খান, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। এদিকে ইউক্রেনের ড্রোন প্রতিরোধ করতে গিয়ে রুশ ক্ষেপণাস্ত্রের আঘাতে আজারবাইজানের যাত্রীবাহী বিমান বিধ্বস্তের তথ্য স্বীকার করে ক্ষমা চেয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। একে পুতিনের অপপ্রচার বলেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ক্রেমলিনের আনুষ্ঠানিক বিবৃতিতে জানানো হয়েছে, ভুল করে বিমানে আঘাত হানার বিষয়ে আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভের সাথে ফোন আলাপ হয়েছে রুশ প্রেসিডেন্ট পুতিনের। একে অনিচ্ছাকৃত উল্লেখ করে ক্ষমা চেয়েছেন প্রেসিডেন্ট পুতিন। সমবেদনা জানিয়েছেন হতাহতদের পরিবারের প্রতি। আজারবাইজানের বিমান বিধ্বস্তের পর এই প্রথম এ বিষয়ে কথা বললেন প্রেসিডেন্ট পুতিন। বিবৃতিতে দাবি করা হয়েছে, ইউক্রেনের অ্যাটাক ড্রোন প্রতিরোধের তৎপরতা চলাকালে আজারবাইজান এয়ারলাইন্সের যাত্রীবাহী বিমানটি চেচনিয়ার আকাশে ঢুকে পড়ে। নিরাপত্তা ঝুঁকি থাকায় বিমানটি চেচনিয়ায় অবতরণ করতে না দিয়ে ফিরিয়ে দেওয়া হয়েছিল। এমন অবস্থায় রুশ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার বলয়ে চলে আসায় অনিচ্ছাকৃতভাবে যাত্রীবাহী বিমানটি লক্ষ্যবস্তুতে পরিণত হয়। পুতিনের বক্তব্য অস্বীকার করে একে অপপ্রচার দাবি করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি। বিভ্রান্তিকর তথ্য প্রচার অবিলম্বে বন্ধের আহ্বান জানিয়েছেন তিনি। 25 ডিসেম্বর কাস্পিয়ান সাগর তীরবর্তী কাজাখস্তানে বিমান বিধ্বস্তের ওই ঘটনায় 38 জন নিহত হয়েছেন। জীবিত উদ্ধার করা হয় কমপক্ষে 30 জনকে। মোজাম্বিকের রাজধানীতে নির্বাচন পরবর্তী সহিংসতার জেরে একটি কারাগারে দাঙ্গার ঘটনায় অন্তত 6000 বন্দী পালিয়েছে। পালিয়ে যাওয়ার সময় নিরাপত্তা বাহিনীর সঙ্গে কারাবন্দীদের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়। এতে অন্তত 33 বন্দী নিহত ও 15 জন আহত হয়েছেন। মোজাম্বিকে গেল 9 অক্টোবরের বিতর্কিত নির্বাচনের পর থেকে বিক্ষোভকারী ও নিরাপত্তা বাহিনীর মধ্যে সংঘর্ষ চলছে। তাতে এখনো পর্যন্ত নিহত হয়েছেন 151 জন। বিস্তারিত মীর ফজলে রাব্বির ডেস্ক রিপোর্টে। এক দুজন নয়, একসাথে জেল থেকে পালালেন হাজার হাজার বন্দী। জেল ভাঙার আগে জেলের ভেতরেও হয়েছে ভয়ঙ্কর সংঘর্ষ। প্রথম দিকে 1500 বন্দীর পালিয়ে যাওয়ার কথা বলা হলেও এখন জানা গেছে সংখ্যাটি অনেক বেশি, প্রায় 6000। ঘটনাটি ঘটেছে আফ্রিকার দেশ মোজাম্বিকের রাজধানী মাপুতোর একটি কারাগারে। দেশটিতে গত এক সপ্তাহ ধরেই চলছে নির্বাচন পরবর্তী সহিংসতা। এর জেরেই এবার ঘটল কারাগারে দাঙ্গার ঘটনা। পালিয়ে যাওয়ার সময় নিরাপত্তা বাহিনীর সঙ্গে কারাবন্দীদের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় অন্তত 33 জন বন্দী নিহত হয়েছেন ও আহত হয়েছেন আরও 15 জন। জানা গেছে মাপুতোর সেই কারাগারে ছিল সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা। মুক্ত হওয়ার আগেই বন্দীরা কারাগারের গার্ডদের নিয়ন্ত্রণে নিয়ে নেয়। পালিয়ে যাওয়ার সময় বন্দীদের অনেকে কারারক্ষীদের কাছ থেকে AK-47 রাইফেল সাথে করে নিয়ে যায়। দেশটির পুলিশ প্রধান বার্নার্ডিনো রাফায়েল বলেছেন, বড়দিনে মাপুতো কেন্দ্রীয় কারাগার থেকে বন্দীরা পালিয়েছে। এ ঘটনাকে তিনি বিদ্রোহ বলে উল্লেখ করেছেন। আশঙ্কা করা হচ্ছে পালিয়ে যাওয়া বন্দীরা সীমান্ত দিয়ে দক্ষিণ আফ্রিকায় প্রবেশ করতে পারেন। এজন্য দেশটির সীমান্তে বাড়তি নিরাপত্তা জোরদারের দাবিও জানিয়েছেন অনেকে। মোজাম্বিকে গত 9 অক্টোবরের বিতর্কিত নির্বাচনের পর থেকে বিক্ষোভকারী ও নিরাপত্তা বাহিনীর মধ্যে সংঘর্ষ চলছে, যাতে এখন পর্যন্ত নিহত হয়েছেন 151 জন। নির্বাচনের পর মোজাম্বিকের শীর্ষ আদালত ক্ষমতাসীন ফ্রেলিমো দলের ড্যানিয়েল চ্যাপোকে প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী ঘোষণা করে, যার বদৌলতে 49 বছর ধরে ক্ষমতায় থাকা দলটি দেশ শাসনের জন্য আরও একটি মেয়াদ পায়। 1975 সালে পর্তুগালের কাছ থেকে স্বাধীনতা লাভের পর থেকেই এই দলটি মোজাম্বিক শাসন করছে। এরপর বিরোধী প্রার্থী ভেনান্সিও মান্ডোলেনার সমর্থকরা প্রতিবাদ শুরু করেন। নির্বাচনে ব্যাপক কারচুপির অভিযোগ আনে বিরোধী দলগুলো। পুলিশ স্টেশন, পেট্রোল স্টেশনে হামলা এবং সড়ক অবরোধের অভিযোগে এখন পর্যন্ত 78 জনকে গ্রেফতার করা হয়েছে। তবে প্রতিবাদকারীরা সামাজিক মাধ্যমে কঠিন সময়ের জন্য প্রস্তুতি নিতে বলেছেন এবং বলেছেন, বিজয় আমাদের সবার জন্য নিশ্চিত। এরই মধ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে উপস্থিতি বাড়িয়েছে দেশটির সশস্ত্র বাহিনী। বিশ্লেষকদের অনেকেই মনে করছেন, বিদেশি প্রতিষ্ঠানের হস্তক্ষেপ না হলে মোজাম্বিকের পরিস্থিতি ভালো হওয়ার কোনো লক্ষণ নেই।
মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় ট্রেন দুর্ঘটনায় অন্তত 15 জন আহত হয়েছেন। হাসপাতালে ভর্তি আহতদের মধ্যে 2 জনের অবস্থা গুরুতর। স্থানীয় সময় শনিবার সকাল 10:45-এর দিকে ফায়ার সার্ভিসের একটি গাড়ি রেল লাইন পেরোনোর সময় ট্রেনের সাথে সংঘর্ষ হয়। এতে ট্রেনের 12 যাত্রী আর ফায়ার সার্ভিসের 3 কর্মী আহত হয়েছেন। ট্রেনের আহত যাত্রীদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হলেও হাসপাতালে ভর্তি করতে হয়েছে ফায়ার সার্ভিস কর্মীদের। দুর্ঘটনায় ফায়ার সার্ভিসের গাড়িটি দুমড়ে মুচড়ে যায়। ক্ষতিগ্রস্ত হয় ট্রেনের ইঞ্জিনের সামনের অংশ। রেল ক্রসিং গেট কাজ করছিল কিনা তা প্রাথমিক তদন্তে জানা যায়নি। দুর্ঘটনার কারণ উদ্ঘাটনে তদন্ত কমিটি গঠন করেছে জাতীয় যান চলাচল নিরাপত্তা বোর্ড। এই ছিল আজকের মতো, সাথে থাকায় ধন্যবাদ।